বাবা মায়ের সাথে আজকে মেয়ে দেখতে যাচ্ছি। কোন ঘটক নাকি ওনাদেরকে কোন মেয়ের ছবি দেখিয়েছে আর ওনাদের ভালো লাগার সুবাদে আজ দেখতে যাবে। আমি অবশ্য যেতে চাইনি, আমাকে এক প্রকার জোর করেই নেওয়া হচ্ছে। তো কিছুক্ষণ পর পৌঁছালাম মেয়ের বাড়িতে। বাবা মা মেয়ের ছবি দেখলেও আমি দেখিনি, একদম সরাসরি দেখব বলে বিষয়টি এড়িয়ে গেছি। খাওয়া দাওয়া শেষে সোফায় বসে ফোন টিপছি, এমন সময় মেয়েকে নিয়ে আসা হলো। আমি তাকালাম না, না তাকিয়েই বাবা মায়ের মুখে শুনতে পেলাম মেয়ের প্রশংসা। হঠাৎ আম্মু আমাকে ধাক্কা দিয়ে বলল মেয়েকে দেখতে। আমি একটু বিরক্ত হয়ে মেয়েটার দিকে তাকালাম। মেয়েকে দেখে তো আমি 440 ভোল্টের শক খেলাম, কারণ এই মেয়ে আর কেউ নয়, আমার এক্স গার্লফ্রেন্ড নওশিন, যার সাথে আমার 4 বছরের রিলেশন ছিল, সেই ক্লাস 9 থেকে ইন্টার পর্যন্ত। তারপর অনার্সে উঠতেই আমাদের ব্রেকআপ হয়ে যায়। আজ প্রায় 2 বছর পরে আবারও তাকে দেখলাম। আমি নওশিনের দিকে হাঁ করে তাকিয়ে আছি। নওশিনও আমাকে দেখছে, কিন্তু সে স্বাভাবিকভাবেই বসে আছে, যেন আমরা একে অপরকে চিনি না, আমাদের মাঝে কোনো সম্পর্ক ছিল। নওশিনের স্বাভাবিক থাকা দেখে আমি আরও অবাক হয়ে যাই। ওইদিকে বাবা মা বলছেন মেয়ে ওনাদের অনেক পছন্দ হয়েছে, বিয়া করালে আমাকে ওর সাথেই করাবেন। এদিকে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। এখন যদি বাবা মাকে বলি যে মেয়ে আমার পছন্দ হয়নি, তাহলে 100টা কথা শোনাবে। আর বাবা মাকে কীভাবেই বা বলি যে নওশিন আমার এক্স। বিয়ের কথাবার্তা প্রায় পাকা হয়ে এসেছে। মা একটা আংটি বের করে নওশিনকে পরিয়ে দিলেন। তারপর এই মাসেই বিয়ের তারিখ ঠিক করলেন। বাসায় এসে আমি শুধু ভাবছি নওশিন কেন এই বিয়েতে রাজি হলো, যেখানে আমি নিজে তার সাথে সব কিছু শেষ করেছি। সেখানে 2 বছর পরে আবারও কেন সে আমার জীবনে আসতে চাইছে। আমি বাবা মায়ের দিকে তাকিয়ে কিছুই বলতে পারছি না, কারণ এখন যদি কিছু বলি তাহলে ওনারা অনেক কষ্ট পাবেন। দেখতে দেখতে প্রায় বিয়ের দিন এলো। সব নিয়মমাফিক আমার আর নওশিনের বিয়ে সম্পূর্ণ হলো। রাত 12টা। আমার রুমে বসে নওশিন, যেটা এখন বাসার ঘর নামে পরিচিত। নিজের রুম হওয়া সত্ত্বেও ভেতরে যাওয়ার সাহস পাচ্ছি না। ভেতরে গেলে কি হবে, নওশিন কেমন রিয়্যাক্ট করবে অথবা আমি কেমন রিয়্যাক্ট করব, এসব ভেবেই সময় যাচ্ছে। তারপর কিছুটা সাহস সঞ্চয় করে দরজা ঠেলে ভেতরে গেলাম। ধীরে ধীরে রুমে প্রবেশ করে দরজাটা লাগালাম। তারপর বিছানার দিকে তাকিয়ে দেখি নওশিন সেখানে নেই। আশেপাশে তাকালাম, সেখানেও নেই। আমি যতদূর জানি বাসর ঘরে নতুন বউরা ঘোমটা দিয়ে বিছানায় বসে থাকে, কিন্তু এখানে তো দেখছি এর উল্টো। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ পেলাম। নওশিন ফ্রেশ হয়ে বের হয়েছে। আমাকে দেখে সে কোনো রিয়াক্টই করল না। একটু আগে পরনের লাল বেনারসিটা তার হাতে, সেটা চেঞ্জ করেই একটা পাতলা সিল্কের শাড়ি পরেছে। নওশিন বেনারসিটা বারান্দায় গিয়ে একটা দড়িতে মেলে দিল। তারপর রুমে এসে ড্রেসিং টেবিলের পাশে বসে গরনের সব গহনা খুলতে লাগলো। আমি শুধু দাঁড়িয়ে তার এসব কাণ্ড দেখছি। নওশিন আর চোখে একবার আমার দিকে তাকালো, তারপর মৃদু কণ্ঠে বলল, এভাবে দেখার কি আছে? আগে কি কখনো আমাকে দেখোনি? আমি কি বলবো বুঝতে পেরেও যেন বলতে পারছি না, কথা মুখে স্পষ্ট হচ্ছে না। তারপরও বললাম, হ্যাঁ দেখেছি, তবে এভাবে কখনো দেখিনি। এভাবে বলতে কিভাবে? বউরূপে। নওশিন আমার কথা শুনে একটা তাচ্ছিল্যের হাসি দিল। তারপর বলল, তুমি বইয়ের মানেও বুঝো? মানে? বুঝবো না কেন? না, আমি তো ভেবেছি তুমি শুধু প্রেমিকা বানিয়ে ছেড়েই যেতে পারো। নওশিন এবার আমার দিকে ঘুরে তাকালো। সরি। সরি? সেটা আবার কিসের জন্য? সেদিন তোমাকে কষ্ট দেওয়ার জন্য। কোন দিনের কথা বলছো তুমি? নওশিন, আমি জানি আমি তোমার সাথে যা করেছি তা একদমই ঠিক করিনি। আসলে আমাদের মাঝখানে তৃতীয় কেউ আসে,
যার জন্য আমরা আলাদা হই। কিন্তু পরে আমি আমার ভুল বুঝতে পারি, কিন্তু বলার সাহস পাইনি আর তোমাকে। ভুল আমার না, বরং তুমি আলাদা হয়েছো আর আমাকেও করেছো। তৃতীয় ব্যক্তি আসা বিদ্যমান, কিন্তু তুমি সেটাকে তুচ্ছ না করে ব্যবহার করেছো। কি ভেবেছো তুমি তোমাকে বিয়ে করেছি আমি এখনো তোমাকে ভালোবাসি বলে? তাহলে তুমি ভুল। আমি তোমাকে বিয়ে করেছি ঠিকই, কিন্তু কখনোই তোমাকে তোমার অধিকার দিব না। তোমাকে স্বামী হিসেবে কখনো মেনে নিব না। হয়তো ভাবছো বিয়ে হয়েছে, আজ বাসর রাত আমি সব ভুলে আবারও তোমার কাছে নিজেকে সঁপে দিব। তাহলে তুমি ভুল। এই 2টা বছর তুমি আমাকে যেভাবে কষ্ট দিয়েছো, আমি ঠিক সেভাবেই তোমাকে কষ্ট দিব, যাতে তুমি অনুভব করতে পারো কাউকে মাঝপথে ছেড়ে আসলে তার কতটুকু কষ্ট হয়। কিন্তু হয়তো তুমি সেটা অনুভব করতে পারবে না, কারণ তুমি একটা পাষাণ মানুষ, যার কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। নওশীন কথাগুলো বলে থামল। আমি শুধু অবাক নয়নে তার দিকে তাকিয়ে আছি। মেয়েটা এত পরিবর্তন হলো কবে থেকে? এ তো আগের নওশীন নয়। তারপর নওশীন বিছানায় গিয়ে একপাশে শুয়ে পড়ল, আর আমি এখানে সে আগের মতোই দাঁড়িয়ে আছি। তারপর বারান্দায় চলে গেলাম। পকেট থেকে একটা সিগারেট বের করে টানতে লাগলাম। আসলে নওশীন চাইছেটা কি? যদি ভালো নাই বাসে, তাহলে কেন বিয়ে করেছে আমায়? আপনাদের কাছে হয়তো বিষয়টি এখনও ঘোলা লাগছে। চলুন তাহলে অতীত থেকে একটু ঘুরে আসি। সময়টা আজ থেকে প্রায় 6 বছর আগের। তখন সবেমাত্র ক্লাস 9-এ পড়ি। আমি আর নওশীন একই ক্লাসে পড়াশোনা করতাম। প্রথম থেকেই আমি আর নওশীন ভালো বন্ধু ছিলাম। তারপর আমার নওশীনকে ভালো লেগে যায়, আর সেটা আমি তাকে বলেও দেই। প্রথমে সে মানা করলেও পরে রাজি হয়ে যায়। শুরু হয় আমাদের প্রেমের যাত্রা। রাগ, অভিমান আর খুনসুটি দিয়েই আমাদের প্রেম চলতে থাকে। দেখতে দেখতে দুজনেই স্কুল শেষ করে কলেজে উঠি। আলহামদুলিল্লাহ, একই কলেজে দুজনে চান্স পেয়ে যাই। আর তারপর আমাদের আরও নতুন নতুন বন্ধু হতে থাকে কলেজে। ভালোই যাচ্ছিল আমাদের রিলেশন। ধীরে ধীরে দুজনেই ঠিক করি যে এইচএসসি দেওয়ার পর দুজনেই দুজনের পরিবারকে জানাবো। কিন্তু তার আগেই ঘটে যায় আমাদের সমাপ্তি। একদিন আমাদের গ্রুপেরই একজন ছেলে নওশীনকে প্রেমের প্রস্তাব দেয়। তখন কেউ জানতো না আমাদের রিলেশনের ব্যাপারে। নওশীন ডিরেক্টলি মানা করে দেয় যে সে এসব রিলেশনে যাবে না। পরবর্তীতে ওই ছেলেটা খোঁজ নিয়ে জানতে পারে যে আমার আর নওশীনের রিলেশন চলছে, আর তারপর থেকেই সে ষড়যন্ত্র শুরু করে কিভাবে আমার আর নওশীনের বিচ্ছেদ ঘটানো যায়, আর শেষ পর্যন্ত সে সেটাতে সফলও হয়। সেদিন ছিল শেষ টেক্সট এক্সাম হল থেকে বের হতেই নাহিদ আমাকে ডেকে একটা জায়গায় নিয়ে গেল। নাহিদ হচ্ছে সেই ছেলেটা যে নওশীনকে পছন্দ করে। আমি যেতে না চাইলেও সে জোর করে যাওয়ার জন্য। তার কথা মতো তার সাথে কলেজের পেছনের পুকুর পাড়ে যাই। সেখানে গিয়ে যা দেখি তা দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। দেখলাম পুকুর পাড়ে একটা ছেলে আর মেয়ে বসে আছে। মেয়েটা ছেলের কাঁধে মাথা রেখে বসে আছে। মনে হচ্ছে যেন বসে বসেই মেয়েটা ঝিমোচ্ছে, কিন্তু কোনো নড়াচড়া করছে না। চেহারা না দেখলেও স্পষ্ট বুঝতে পারলাম এটা নওশীনই। আমি ঘৃণা আর অভিমানে সেদিন ওখান থেকে চলে আসি। পরে নওশীনের সাথে এটা নিয়ে আমার ঝামেলা হয়, আর সে অস্বীকার করে সে এসবের কিছুই জানে না। যার কারণে আমি আরও রেগে যাই এবং শেষমেশ সম্পর্ক শেষ করে দেই। তারপর থেকেই নওশীনের সাথে আমার আর যোগাযোগ হয়নি। সে কোন ভার্সিটিতে ভর্তি হয়েছে সেটাও আমার অজানা। পরবর্তীতে ভার্সিটির এক জুনিয়রের কাছ থেকে জানতে পারি যে নাহিদ আমার আর নওশীনের সম্পর্ক শেষ করার জন্য মিথ্যে নাটক সাজিয়েছে। পরে নাহিদকে এ নিয়ে অনেক জোরাজুরি করলে সে সেটা স্বীকার করে যে নওশীনকে অজ্ঞান করে ওই দিন ওইভাবে বসিয়ে রেখেছিল। ওই দিনই সেটা ধরা পড়ত, কিন্তু আমি অতিরিক্ত রাগের কারণে সেখান থেকে চলে আসি। তারপরই নওশীনের সাথে ঝগড়া করি। এসব কিছু জানার পর আমি প্রায় পাগলের মতো নওশীনকে খুঁজেছি। ও যেই বাসায় থাকতো সেখানে গিয়েছি। যাওয়ার পর জানতে পারি তারা নাকি বাসা ছেড়ে দিয়েছে। নাম্বারে কল দিয়েছি অনেকবার,
কিন্তু প্রতিবারই নাম্বার বন্ধ এসেছে। তারপর আর কোনোভাবেই সম্ভব হয়নি নওশিনকে পাওয়া। কিন্তু এখন হঠাৎ করে সে একটা ঝড়ের মতো আমার জীবনে চলে আসলো, তারপরও আবার বউ হয়ে। তো এই ছিল অতীত। এবার বর্তমানে আসা যাক। হাতের সিগারেটটা প্রায় শেষ, তবুও হাতে নিয়ে বসে আছি। তখনই হঠাৎ ভেতর থেকে কারো কাশির আওয়াজ কানে আসলো। স্পষ্ট বুঝতে পারলাম এইটা নওশিনের আওয়াজ। একটু পর নওশিন বারান্দায় আসলো। আমি কিছুই বললাম না। এভাবে দেবদাসের নাটক করার মানে কি? কিসের নাটক? নিজেও ঘুমাচ্ছ না, অন্যকেও ঘুমোতে দিচ্ছ না। আমি আবার কার ঘুম আটকালাম? শান্তিতে ঘুমানোর জন্য তো রুমই ছেড়ে আসলাম, যাতে আমার জন্য কারো কোনো সমস্যা না হয়। এভাবে এখানে বসে সিগারেট খেলে রুনে স্পষ্ট ধোয়া যায়, আর আমি সিগারেটের গন্ধ একদম সহ্য করতে পারি না, যার কারণে বারবার কাশি আসছে। ঠিক আছে, সরি, আর হবে না। যাও ঘুমিয়ে পড়ো। আর তুমি? আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি গিয়ে ঘুমাও, যাও। তোমার এসব ছাইচাপা কথা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত নই। ঘুমালে ঘুমাও, না হলে বসে বসে মশা মারো, আই ডোন্ট কেয়ার। এটা বলেই নওশিন চলে গেল। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। নওশিন এইভাবে কথা বলবে আমি কখনোই ভাবতে পারিনি, কারণ ওর সাথে রিলেশন চলাকালীন কোনোদিনই নওশিন এমন রুডলি ব্যবহার করেনি আমি কিংবা কারো সাথেই। সে সচরাচরই শান্ত মেজাজের ছিল, কিন্তু আজকের নওশিন আর সেই আগের নওশিনের মাঝে বেশ তফাৎ। রাত প্রায় 2টা। চোখে ঘুম এসে কিছুটা ভর করলো। আমি চেয়ার থেকে উঠে ধীর পায়ে রুমের দিকে এগোলাম। দেখলাম নওশিন ঘুমিয়ে আছে। ঘুমন্ত অবস্থায় তাকে এত মায়াবী লাগে যা বলে বোঝানোর মতো না। দেখে মনে হচ্ছে একদম নিষ্পাপ একটা ফুল, কিন্তু বাস্তবে তো এর উল্টো। আমি ধীর পায়ে বিছানার দিকে এগোলাম। তারপর একটা বালিশ নিয়ে অন্য সাইড হয়ে শুয়ে পড়লাম। সকাল 8টা। ঘুম ভাঙতেই তাকিয়ে দেখি পাশে নওশিন নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখি দরজা বাহির থেকে আটকানো। আমি একটু অবাক হলাম, এত সকালে ও আবার কোথায় গেল? উঠে দরজা ঠেলে বারান্দায় দেখলাম সেখানেও নেই। এবার রুম থেকে বের হয়ে নিচে তাকিয়ে দেখি নওশিন সবার সাথে বসে কথা বলছে আর মাকে বিভিন্ন কাজে সাহায্য করছে। আমি আর সেদিকে না গিয়ে রুমে এসে ফ্রেশ হতে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি নওশিন হাতে 1 কাপ চা নিয়ে ঢুকলো। টেবিলে রেখে রুম থেকে বের হয়ে যাবে এমন সময় আমি নওশিনের হাতটা ধরে ফেললাম। কি হয়েছে, এভাবে হাত ধরেছো কেন? কেন, ধরা কি নিষেধ নাকি? কারো অনুমতি ছাড়া এভাবে হাত ধরাটা অবশ্যই নিষেধ। আমি তো অন্য কারো হাত ধরিনি, আমার স্ত্রীর হাত ধরেছি। স্ত্রী? কিন্তু আমি তো তোমাকে স্বামী হিসেবে মানি না, আর মানবো না। তাহলে বিয়ে কেন করেছো? বললাম না শাস্তি দিতে। কিন্তু তুমি তো কোনো শাস্তিই দিচ্ছ না। ধীরে ধীরে ঠিকই টের পাবে। এখন হাত ছাড়ো। না, আমার কথা আছে। তোমার কথা শুনতে আমি বাধ্য নই। বাধ্য নাকি বাধ্য না সেসব আমি বুঝি না, তবে আমার কথা তোমাকে শুনতেই হবে। আদেশ দিচ্ছ? যা তুমি ভাবো। বলো কি বলবে, আমার অনেক কাজ আছে। আগে এখানে বসো, তারপর। নওশিন বিছানায় বসলো, আমিও বসলাম, সাথে চায়ের কাপটা নিলাম। তারপর একটা চুমুক দিয়ে বললাম, বাহ, তুমি তো অনেক ভালো চা বানাতে পারো। এটাই কি তোমার বিশেষ কথা? না, এমন করছো কেন তুমি? কেমন? এই যে এত রুড ব্যবহার। তুমি তো সেই আগের নওশিন নও, আগে তো এমন ছিলে না। হতে বাধ্য করা হয়েছে, তাই হয়তো হয়েছি। নওশিন প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম, কিন্তু ভুল শুধরানোর জন্য তোমাকে আর খুঁজে পাইনি। ক্ষমা? একটা থার্ড ক্লাসের ছেলের কথার উপর ভিত্তি করে তুমি আমাকে আমার চরিত্র নিয়ে যা ইচ্ছে তাই বলেছো? একটাবার ভাবলে না আমি কি আসলেই এমন? নওশিন, আমি সেসব কিছুর জন্যই ক্ষমা চাচ্ছি। প্লিজ আমাকে ক্ষমা করে এসব থেকে মুক্তি দাও। আমার আর এসব ভালো লাগছে না। আমি আবারও সেই তোমাতে ফিরে যেতে চাই, ঠিক
যেমনটা প্রথমে ছিলাম। যে একবার এমন করতে পারে সে নিশ্চয়ই বারবার সেটা করতে পারবে। কখনোই না। মানুষ শিক্ষা একেবারেই পায়, আর আমিও সেটা পেয়েছি। বিশ্বাস করো, আর কখনোই এমন হবে না। যে যাই বলুক না কেন, আমি সেসব কিছুই কানে নিব না। শুধুই তোমার কথা শুনবো এবং মানব। নওশিন প্লিজ, আর এভাবে রেগে থেকো না। তোমাকে এভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না। তাহলে কেমন দেখতে চাও? সেই আগের নওশিনকে, যার মধ্যে নেই কোনো রাগ, তেজ, এত কঠোরতা। শুধু থাকবে ভালোবাসা, মায়া আর সেই মিষ্টি কণ্ঠে বলা কথা। যদি বলি সেটা কখনোই সম্ভব না। সম্ভব হতেই হবে, নয়তো আমি এভাবে বেঁচে থাকতে পারবো না। কেউ কাউকে ছাড়া মরে না। কিন্তু আমি মরব। ফালতু কথা একদম বলবা না, বলে দিলাম। কত বড় সাহস আমার সামনে মরার কথা বলে। তুমি তো বাধ্য করছো। এভাবে কেন ইগনোর করছো আমায়? মাত্র একদিনেই তুমি অতিষ্ঠ হয়ে গেলে, অথচ আমি যে দিনের পর দিন এত কষ্ট পেয়েছি, কত রাত নির্ঘুমে কাটিয়েছি, সেসব খেয়াল কি আছে তোমার? আমি তো চেয়েছি সব ঠিক করতে, কিন্তু তুমি তো সব রাস্তায় বন্ধ করে দিয়েছো। ফোন বন্ধ, যে বাসায় থাকতে সেখান থেকেও চলে গেছো। তাহলে কিভাবে পাবো তোমায়? তোমার দেওয়া আঘাতের প্রবণতা এত বেশি, ছি যে আমি এমনটা করতে বাধ্য হয়েছি। সব ভুলে গিয়ে আসো না, আবারও শুরু করি। নওশিন কিছুই বলল না, শুধু আমার চোখের দিকে তাকিয়ে রইল। বিশ্বাস করো নওশিন, আর কখনো তোমাকে ছেড়ে যাব না। তুমি যেতে চাইলেও যেতে দিব না। তোমাকে অনেক আগলে রাখবো, অনেক ভালোবাসবো। তারপরও প্লিজ তুমি এভাবে আমাকে ইগনোর করো না। আমি আগেও যেমন তোমার ইগনোর সহ্য করতে পারতাম না, ঠিক এখনও পারবো না। প্লিজ সব ভুলে যাও। কথা দিচ্ছি, তুমি যেমনটা চাইবে ঠিক তেমনটাই হবে। আর যদি না হয়? তাহলে যা শাস্তি দেবে তা মাথা পেতে নেব। নওশিন এবার আমার কথায় হেসে ফেলল। এবার মনে হচ্ছে এটা যেন সেই নওশিন যার হাসি দেখলে আমার পুরোটা দিন ভালো কাটত। নওশিন হাসতে হাসতে বলল, ভাবিনি এত সহজে তুমি আমাকে গলিয়ে ফেলবে। ঠিক আগের মতোই আছো, ভুল করলেও নানান কথা বলে সব ভুলিয়ে দাও। সত্যি এটা ভেবেই বিয়ে করেছিলাম যে তোমাকে চালাবো, কিন্তু তুমি আর তা হতে দিলে না। আমি এবার মুচকি হেসে নওশিনের কাছে গেলাম। ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে রইলাম। কি ব্যাপার, এভাবে কাছে আসছো কেন? একটু ছাড় দিয়েছি বলে কি মাথায় উঠে গেছো? যেটা তুমি বুঝো। আমি নওশিনকে ধরে হালকা হ্যাঁচকা টান দিলাম। নওশিন টাল সামলাতে না পেরে আমার বুকে এসে পড়ল। তারপর ঝাঝালো কণ্ঠে বলল, এই সমস্যা কি তোমার? আমার আবার কি সমস্যা হবে? এমন করছো কেন? কেমন করছি? ন্যাকা সাজা হচ্ছে তাই না? আমাকে টাচ করার অধিকার কোথায় পেলে তুমি? যখন থেকে তিন কবুল বলেছি তখন থেকেই। তারপরও অনেক দেরি করে ফেলেছি। খবরদার, আমার পারমিশন ছাড়া আমার ধারে কাছেও আসার চেষ্টা করবে না। আর যদি আসি? দেখো, এবার কিন্তু তুমি অনেক বেশি বাড়াবাড়ি করছো। হ্যাঁ, আমি তো তা অস্বীকার করছি না। এখন তুমি কি করবে সেটা বলো। তুলে একটা আছাড় মারবো। তাই নাকি? দেখি তো তোমার কত শক্তি হয়েছে যে আমাকে তুলে আছাড় মারবে। নাও ওঠো। আমার কথাই নওশিন বোকা বনে গেল। কি করবে বা কি বলবে কিছুই বুঝতে পারছে না। তারপর আমাকে একটা ধাক্কা দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে গেল। ওর এরকম কাণ্ডে আমি হাসতে হাসতে প্রায় পড়ে যাওয়ার অবস্থা। দুপুরে খাওয়া দাওয়া শেষে সব কিছু গুছিয়ে নওশিন রুমে এলো। আমি তখন ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎ দেখলাম নওশিন শাড়ির আঁচল ঠিক করছে। চুলের খোপাটাও প্রায় আধ খোলা। দেখতে যে কি সুন্দর লাগছে তা বলে বোঝানোর মতো না। আমি আস্তে করে বিছানা থেকে নেমে নওশিনের কাছে গেলাম। তারপর পেছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। হঠাৎ জড়িয়ে ধরাই নওশিন একটু কেঁপে উঠল। কে? আমি? এত ভয় পাওয়ার কি আছে? আমি ব্যতীত তোমাকে অন্য কেউ ছোঁয়ার সাহস নেই।
সেটা পরে, আগে এটা বলো তোমাকে কেই বা সাহস দিয়েছে আমাকে ছোঁয়ার? আমার বউ। কি আমি? আমি কখন বলেছি তোমায়? আমি কখন তোমার কথা বললাম? আমি তো আমার বউয়ের কথা বলেছি। তোমার বউ তো আমি, তাহলে আমি কখন বললাম? যাক, অবশেষে তাহলে তুমি স্বীকার করলে যে তুমি আমার বউ। মোটেই না, আমি এখনো এসব মানি না। তুমি মানলেই কি আর না মানলেই কি, আমি তো মানি। এই বলে আমি নওশিনের গালে একটা চুমু দিলাম। এই তুমি কিন্তু এখন বাড়াবাড়ি করছো। হ্যাঁ, তো কি করবে শুনি? মামলা করব তোমার নামে। কিসের মামলা? এই যে জোর করে আমার পারমিশন না নিয়ে তুমি আমাকে টাচ করছো। তাই নাকি? তাহলে দিও মামলা, আমার কোনো সমস্যা নেই। তোমার জন্য এসব হাজারটা মামলা নিতে রাজি আছি। এই বলেই আমি নওশিনকে জড়িয়ে ধরলাম। এবার নওশিন আর আমার থেকে সরে যাওয়ার চেষ্টা করলো না। দুজনেই একে অপরের হৃদয়ের স্পন্দন শুনতে লাগলাম। হৃদয় যেন বারবার বলছে যে এই স্পন্দন শুধুই একে অপরের জন্য। তো বন্ধুরা, আজকের আমাদের গল্পটি এ পর্যন্তই ছিল। তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।